স্পোর্টস জোন বিরামপুরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরো একটি নতুন পর্বে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের বিপ্লব পরবর্তী নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করছেন জনাব আসিফ মাহমুদ। আমরা আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন যে ক্রীড়া উপদেষ্টার কাছে কিছু প্রত্যাশার কথা ব্যক্ত করব। জানি না এই প্রত্যাশার কথাগুলো তার কাছে পৌঁছাবে কিনা, তবে আমরা আশা করব বাংলাদেশের ক্রীড়ামোদী মানুষ যেটিকে আকাঙ্ক্ষা পোষণ করে সে অনুযায়ী নতুন নতুন করে ক্রীড়াঙ্গনকে নিয়ে তিনি যেমন চিন্তা ভাবনা করবেন, ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সাথে তিনি নিশ্চয়ই কথা বলবেন এবং বাংলাদেশের প্রকৃত যারা ক্রীড়া সংগঠক রাজনীতির ঊর্ধ্বে উঠে বিভিন্ন ফেডারেশনের দায়িত্ব তাদের উপর অর্পণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ সত্যি একটা ব্যতিক্রমী দেশ। আপনি যদি এখন বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন গুলোর অফিসে যান, সেখানে বেতনধারী দু চারজন স্টাফ ছাড়া সেখানে কোনো আপনি ক্রীড়া সংগঠক খুঁজে পাবেন না। কেন খুঁজে পাবেন না? ক্রীড়া সংগঠকের চেয়ারে বসেছিল কারা? ক্রীড়া সংগঠকের চেয়ারে বসেছিল কতগুলো বিভিন্ন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। যেহেতু রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, সেই সব তথাকথিত ক্রীড়া সংগঠকরা এখন দৌড়ের উপরে রয়েছে এবং অধিকাংশ ফেডারেশন গুলো বর্তমানে অভিভাবক শূন্য। এর মধ্যে কোনো ফেডারেশনেই কোনো ক্রীড়া সংগঠক নেই আমি এটি বলবো না, তবে দু চারজন যারাও আছে তারা নামকা বাস্তে, কিন্তু ফেডারেশন গুলো মূলত পরিচালিত হচ্ছে বা পরিচালনা করছে দলীয় লেজর ভিত্তি সম্পন্ন কিছু রাজনীতিবিদ, যাদের সাথে খেলাধুলার সম্পৃক্ততা অত্যন্ত ক্ষীণ। আমি যদি হকি ফেডারেশন নিয়ে আপনাদের সামনে একটা উদাহরণ দিই, হকি ফেডারেশনের সদ্য সমাপ্ত নির্বাচনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মমিনুল হক সাইদ। মমিনুল হক সাইদকে যিনি অল্প কিছুদিন আগেও ক্যাসিনো কাণ্ডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে পলাতক হিসাবে ছিলেন। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, এই আগস্ট মাসেই জার্মান একটা বাংলাদেশ হকি দলের একটা সফর করার কথা ছিল এবং সেই হকি দলের বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যানেজার হিসাবে জার্মানে যাওয়ার কথা ছিল আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর নেতা এবং ক্যাসিনো কাণ্ডে যিনি দীর্ঘদিন জেলের মধ্যে ছিলেন সেই সম্রাট, তিনি হচ্ছে হকি দলের ম্যানেজার হিসেবে জার্মানিতে যাওয়ার কথা ছিল। একবার কল্পনা করে দেখুন যে হকি খেলার বিষয়ে যিনি জানেন না, হকি খেলার বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু শুধুমাত্র মমিনুল হক সাইদের সাথে বিশেষ সম্পর্কের কারণে জার্মান সফর করার জন্য তিনি বাংলাদেশ হকি জাতীয় দলের সাথে ম্যানেজার হিসাবে যাচ্ছেন। আসলে আজকের এই এপিসোডে আমি হয়তো সবগুলো ফেডারেশন নিয়ে কথা বলতে পারবো না, মূলত ফুটবল, ক্রিকেট, হকি নিয়ে কিছু কথা বলবো আর অন্যান্য খেলা নিয়ে পরবর্তীতে আরেকটি এপিসোডে কথা বলার চেষ্টা করব। মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা মহোদয়, মানে আপনার অবস্থাটা এখন হয়েছে সর্বাঙ্গে ঘা, কোথায় ওষুধ দেবেন আপনি? প্রথম কথা, একেবারে ফেডারেশন গুলো বর্তমানে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। বিশেষ করে ক্রিকেট সামনেই আর নারী টি-20 ওয়ার্ল্ড কাপের ভেন্যু রয়েছে, আমরা জানি না শেষ পর্যন্ত বাংলাদেশে কি সেই ভেন্যুটি থাকছে কিনা। প্রায় এক যুগ ধরে বাংলাদেশের ক্রিকেটের বড় চেয়ারটি সামলাচ্ছেন কে? নাজমুল হক পাপন। তিনি কে? তিনি একাধারে জাতীয় সংসদ সদস্য, তিনি বেক্সিমকো ফার্মার এমডি, তার নিজস্ব কিছু ব্যবসা রয়েছে। এত দায়িত্বের পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন, তার আসলে ক্রিকেট সংশ্লিষ্টতা কি? উনি আবাহনী লিমিটেডের একজন পরিচালক, এছাড়া তার আরো সাবেক রাষ্ট্রপতির সন্তান। বাংলাদেশ মনে হয় ক্রিকেট বোর্ড পৃথিবীর মধ্যে একটি মাত্র বোর্ড যে বোর্ডের
প্রেসিডেন্ট ঠিক করে দেন স্কোয়াড কেমন হবে, স্কোয়াডে কারা থাকবে কারা থাকবে না। শুধু এখানেই শেষ নয়, মানে প্লেইং 11টা কে হবে সেটিও মিডিয়ার সামনে ঘোষণা করেন বোর্ড প্রেসিডেন্ট। যে কোনো পৃথিবীর যে কোনো দলে ড্রেসিং রুমে নানান ধরনের ঘটনা ঘটতেই পারে, খেলোয়াড়দের ব্যক্তিগত কোনো রেষারেষি, একজন খেলোয়াড়ের সাথে আরেকজন খেলোয়াড়ের কোনো কিছু হতেই পারে, কিন্তু সেটিও বোর্ড প্রেসিডেন্ট মিডিয়াতে প্রকাশ করে দেন কার সাথে কার কি ব্যক্তিগত সম্পর্কের সমস্যা। সত্যি একটা আজব। এবং গত বিশ্বকাপের পরে পাপন সাহেবকে পাপন হটাও ক্রিকেট বাঁচাও এই স্লোগানে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গিয়েছিল, কিন্তু জানুয়ারি মাসের নির্বাচনের পরে উনি আরো বড় দায়িত্বে, সেটা কি বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, কিন্তু তবুও তিনি এই বিসিবির দায়িত্ব ছাড়লেন না এবং তিনি বলেছিলেন 2025 সাল পর্যন্ত উনি ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করবেন। তো হয়তো তার সেই স্বপ্ন সাধ পূরণ হতে যাচ্ছে না। এই প্রোগ্রামটি যখন প্রচারিত হবে তখন অনেকেই হয়তো আপনারা জেনে যাবেন পাপন সাহেব যে কোনো মুহূর্তে পদত্যাগ করবে। এবং ইতিমধ্যে মিডিয়ায় গুঞ্জন উঠেছে সাবেক জাতীয় দলের অধিনায়ক, জাতীয় দলের ক্রিকেটার, চিফ সিলেক্টর ফারুক আহমেদ তিনি ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আমি আসলে কে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন এটি নিয়ে মানে আন্দোলিত নই। আমাদের সিস্টেম যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে যেই ক্ষমতায় আসুক না কেন স্বৈরাচারী কায়দায় ক্রিকেট বোর্ড পরিচালিত হবে। ক্রিকেট বোর্ডে প্রায় 22-23 জন পরিচালক রয়েছে, কিন্তু হাতে গোনা ওই 2-4 জন পরিচালকরাই গোটা ক্রিকেট বোর্ডটাকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মদতপুষ্ট ক্রিকেট ক্লাবকে চ্যাম্পিয়ন করার জন্য কি নির্লজ্জ আম্পায়ারিং মাঠে, খেলার মাঠে, সেটি তো গত 1 দশক ধরে আপনারা সবাই প্রত্যেকেই সাক্ষী। খেলার মাঠে যারা নিয়মিত ফলো করে, থার্ড ডিভিশন যেখান থেকে খেলোয়াড় উঠে আসবে সেখানে পাতানো ম্যাচের মানে একেবারে ছড়াছড়ি। ক্রিকেট বোর্ড তারা ব্যস্ত তাদের ভোটের রাজনীতি নিয়ে। কি অদ্ভুত নিয়ম, পৃথিবীর কোথাও নেই। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6-এ যে 6টি দল খেলবে তাদের নাকি 2টি করে ভোট থাকবে, আর থার্ড ডিভিশনের যে দলগুলো রয়েছে তাদের কোনো ভোটাধিকার নেই। এই যে অদ্ভুত উঠের পিঠে চলছিল আমাদের ক্রিকেট। আসলে বাংলাদেশের ক্রিকেট আমাদেরকে যেমন অনেক অনেক কিছু দিয়েছে, আমাদের জাতি হিসেবে আমাদেরকে মর্যাদার আসনে অনেকখানি আমাদের মাথাটা উঁচু করেছে, কিন্তু ক্রিকেট আমাদেরকে আরো অনেক কিছু দিতে পারত যদি ক্রিকেটের এই কর্তা ব্যক্তিরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত না হয়ে সত্যিকার অর্থে সারা দেশের তৃণমূলে ক্রিকেটকে ছড়িয়ে দিতে পারত। আমি নতুন যুব ক্রীড়া উপদেষ্টা মহোদয় আসিফ সাহেবকে অনুরোধ করব, সারা দেশের যেহেতু ক্রিকেট বোর্ডের টাকার অভাব নেই, সেহেতু আপনি ক্রিকেট বোর্ডকে এমন ভাবে পরিচালনা করতে সহায়তা করুন সারা বাংলাদেশে ক্রিকেটকে যাতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় এবং সারা দেশে যে প্রতিভাবান ক্রিকেটার গুলো রয়েছে তাদেরকে একই ছাতার মধ্যে এনে সারা বছরের নিবিড় অনুশীলনের মাধ্যমে আগামী দিনের পাইপলাইনে তারকা খেলোয়াড়কে সংযোজন করতে হবে। আমরা জানি না আমাদের আগামী দিনের মুশফিক, তামিম কে হবে, সাকিব কে হবে। আর আমি রিকোয়েস্ট করব নতুন উপদেষ্টা মহোদয়কে, আপনি একটি আইন পাশ করবেন, শুধু ক্রিকেট না যে কোনো ইভেন্টের খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়, উনি জাতীয় দল থেকে অবসর গ্রহণ করার আগ পর্যন্ত কোন রাজনৈতিক দলের হয়ে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং তিনি কোন ফেডারেশনের কর্মকর্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন না। উনি যখন অবসর নেবেন জাতীয় দল থেকে তারপর উনি ফেডারেশনে আসবেন কিংবা কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো জনপ্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন, সেখানে কোনো সমস্যা নেই। ক্রিকেট নিয়ে আরো অনেক কথা রয়েছে, আগামীতে কোনো এক সময় সুযোগ হলে আরো বলবো। আমি ফুটবল বা হকিতে যাওয়ার আগে নতুন উপদেষ্টা মহোদয়ের কাছে আমি একটি তথ্য তুলে ধরতে চাই। সর্বশেষ যে 24-25 অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছিল
সেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য, বা আমরা যদি শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের জন্যই বলি, সেখানে 2200 কোটি সামথিং বরাদ্দ ছিল বাংলাদেশের খেলাধুলার জন্য। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন শুনলে, সেখানে 2200 কোটির মধ্যে প্রায় 2000 কোটি টাকা জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে অবকাঠামো তৈরি, অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালন ব্যয়ের জন্য নির্ধারিত। মাত্র 200 কোটি টাকা সারা বছরের খেলোয়াড়দের নিবিড় অনুশীলন, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দ। জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর এই অবকাঠামো তৈরিতে আগ্রহ কেন? সেখানে একটি পার্সেন্টেজ ইনকাম করা যায়। এজন্যই অপ্রয়োজনে বছরের পর বছর বিভিন্ন অবকাঠামোগুলো সেখানে তৈরি করা হয়। প্রত্যেকটা জেলায় প্রায় একটা করে সুইমিং পুল, স্টেডিয়াম রয়েছে, কিন্তু কয়টা সুইমিং পুল ব্যবহার হয়? অধিকাংশ ক্ষেত্রে এই সুইমিং পুলগুলোতে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন পরিত্যক্ত হয়ে রয়েছে, অথচ এগুলো কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়গুলোতে প্রায় 6 কোটি টাকা খরচ করে সেখানে স্টেডিয়াম বানানো হচ্ছে, কিন্তু এই স্টেডিয়ামগুলো মাঠ সংস্কারের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো জনবল বরাদ্দ নেই। তাহলে এই মাঠ কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, স্টেডিয়াম কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, তার কোনো দিক নির্দেশনা নেই। এভাবে করেই আসলে বছরের পর বছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যেখানে প্রায় 2 বছর ধরে ফুটবল খেলা বন্ধ রয়েছে, সেখানে প্রথমে 25 থেকে 30 কোটি টাকা সংস্কারের জন্য খরচ হবে বলে বলা হয়েছিল। বর্তমানে এখন সেটি প্রায় 135 কোটি টাকাতে গিয়ে থেকেছে। এখানে আসলেই কত টাকা খরচ হয়েছে আর দুর্নীতির জন্য কত টাকা মানে কি বলবো যে জলে চলে গেছে, সেটি হয়তো বা মাননীয় মন্ত্রী মহোদয় তদন্ত করলেই বেরিয়ে আসবে। আর আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বা উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বাংলাদেশের যে বিভিন্ন ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো যেন রাজনৈতিক নেতা পুনর্বাসনের একটি সংগঠনে পরিণত না হয়। 19 তারিখে এবারের ফুটবল দলবদলের শেষ সময়সীমা ছিল, পরবর্তীতে ফিফার কাছে অনেক চিঠি দেন দরবার করে আর 3 দিন বাড়ানো হয়েছে, 22শে আগস্ট দলবদলের সময় ফুরিয়ে যাবে। কিন্তু শেখ রাসেল, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, এই 4টি ক্লাব শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে, এবং এদের মধ্যে অনেকগুলো ক্লাব হয়তো এবারে ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে না। কেন? ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এই ক্লাবগুলো থেকে যারা ডোনেট করতে, এই ক্লাবগুলো যারা পরিচালনা করত, তারা বিদায় নিয়েছে। আজকে যদি প্রকৃত সংগঠকের কাছে এই দলগুলো যদি, ক্লাবগুলো যদি পরিচালিত হলো প্রকৃত সংগঠকের মাধ্যমে, তাহলে আজকে এই ক্লাবগুলোর এই করুণ পরিণতি হতো না। আসলে ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা নিঃসন্দেহে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ যেটি বিপিএল হিসেবে পরিচিত এবং চ্যাম্পিয়ন্স লিগ, এই দুইটি আসর যথাসময়ে অনুষ্ঠিত হওয়া এবং এই লিগে যারা অংশগ্রহণ করে তারা মোটা অঙ্কের পারিশ্রমিক, এর বাইরে ফুটবল নিয়ে কথা বলতে গেলে শুধুই হতাশা। সাব ফুটবলে শুনলে অবাক হতে হয় যে সাব ফুটবলে সর্বশেষ আমরা 2003 সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর সাব গেমসে যেটি, সেটি 2010 সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সর্বশেষ আসরের সেমিফাইনাল ব্যতীত টানা 5টা আসরে আমাদের বাংলাদেশ গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল। মাত্র কয়েক লক্ষ জনগোষ্ঠীর দেশ মালদ্বীপ, তাদের কাছে আমরা আর পেরে উঠি না, অথচ 80-র দশকে একসময় মালদ্বীপকে 8 গোল 10 গোল দেওয়ার রেকর্ড রয়েছে। আসলে মানে আলোর পাশে যেমন অন্ধকার, মিডিয়াতে আসে এই খেলোয়াড় আজকে 50 লক্ষ টাকা পেয়েছে, 60 লক্ষ টাকা পেয়েছে, 70 লক্ষ টাকা পেয়েছে। হাতে গোনা জাতীয় দলের কিছু খেলোয়াড় ছাড়া এখানে অনেক শুভাঙ্করে ফাঁকি রয়েছে। দলগুলো যারা অপারেট করে, এই ক্লাবগুলো যারা অপারেট করে, ম্যানেজার সহ বিভিন্ন, তারা কাগজে কলমে এই খেলোয়াড়দের চুক্তির পরিমাণ দেখান একটা অ্যামাউন্ট, কিন্তু খেলোয়াড়রা মৌসুম শেষে সেই অ্যামাউন্টের একটা বড় অ্যামাউন্ট তাদেরকে আর পাওয়া হয় না। এভাবে করেই কেউ কেউ
আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাই এই ক্লাবগুলো সত্যিকারের ক্রিয়া বান্ধব সংগঠক দ্বারা যেন পরিচালিত হয়, সেটি আমাদের দেখার অনুরোধ থাকবে মাননীয় ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের প্রতি। আর ফুটবল নিয়েও আরো অনেক কথা রয়েছে, আরেকদিন কখনো সুযোগ হলে সেদিন বলবো। আর হকি নিয়ে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের হকি যারা খেলে সত্যি তাদের দুর্ভাগ্য। 2 বছর 3 বছর বা 4 বছর পরে এক একটি মৌসুমে লিগ অনুষ্ঠিত হয়। একে তো হকি লিগের পারিশ্রমিক খেলোয়াড়দের অত্যন্ত কম, সেখানে যদি 3-4 বছর পর একটি করে লিগ অনুষ্ঠিত হয়, খেলোয়াড়দের রুজি রোজগারের কি অবস্থা হতে পারে আপনারাই বুঝতে পারেন। অল্প কিছু ডিফেন্স ডিফেন্স দলের হয়ে সেনা, বিমান ও নৌবাহিনীতে যারা অংশগ্রহণ করে তারা ব্যতীত বাকি প্লেয়ারদের অত্যন্ত মানবতার একটি জীবন অতিবাহিত করতে হয়। আমি মাননীয় ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ রাখবো, তথাকথিত সংগঠকের নামে দুর্বৃত্ত মমিনুল হক সাইদদের মতো ক্যাসিনো কাণ্ডের হোতাদেরকে অতি সত্বর হকি ফেডারেশন থেকে বিতাড়িত করে হকি ফেডারেশনকে নতুন করে পুনর্গঠিত করে প্রতি বছর যেন ফেডারেশনের উদ্যোগে হকি প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয় সেটি দেখবেন। মাননীয় উপদেষ্টা মহোদয়, ক্রিকেট, ফুটবল, হকি বা অন্যান্য যে ফেডারেশন গুলো রয়েছে সেখানে অনেক দুর্নীতি হয়েছে, অতীতে হয়েছে, ভবিষ্যতে যেন এই দুর্নীতির ক্রমধারা থেকে বের হয়ে সত্যিকারের খেলোয়াড়েরা দেশ এবং জাতির জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জন্য সুনাম বয়ে আনে। তাদেরকে সারা বছর যাতে নিবিড় অনুশীলনের দেশি এবং বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে নিবিড় অনুশীলনের ব্যবস্থা করা হয়, তার ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি। সারা দেশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে এনে ফেডারেশনের মাধ্যমে সারা বছর তাদেরকে নিবিড় অনুশীলনের ব্যবস্থা করতে হবে। আমি আশা করি আমাদের মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে যেমন একটি নতুন বিপ্লব সাধিত হয়েছে, অসম্ভবকে সম্ভব করেছে তারা, স্বৈরাচারের জগদ্দল পাথরকে অপসারণ করেছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তেমন একটি নতুন উদাহরণ সৃষ্টি করবেন যে একদিন হয়তো আপনি এই দায়িত্বে থাকবেন না, কিন্তু আপনার দেখানো পথে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পরিচালিত হবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নানা সাফল্য অর্জনের মাধ্যমে লাল সবুজের পতাকা পথ করে উড়াতে সক্ষম হবে। একজন ক্রীড়াপ্রেমী হিসেবে সেই দিনের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা আজকেই শেষ করছি। স্পোর্টস জোনের আজকের এই পর্ব থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আগামী দিন নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।